আসল চোরকে, আসল চোরকে, চোর মমতা। পাকাল মাছ না, বালু চুরি করেছে আমি তো জানি না, ভাইপো কয়লা বালি পাচার করেছে আমি তো জানি না, কেষ্টর এত টাকা আমি তো জানতাম না। আচ্ছা, পার্থ চাকরিগুলো বেচে দিয়েছে আমি পরে জেনেছি। তো আসল মাল হচ্ছে এইটা, এই চোর, এইটা হচ্ছে আসল মাল। তাহলে কি করতে হবে? হীরক রানী, হীরক রানী, হীরক রানী, ভাই ভাতিজার রাজনীতি, সীমাহীন তোষণবাজ মমতা ব্যানার্জির হাত থেকে, তার অত্যাচারী ভাইপোর হাত থেকে এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। নয়দের বলবো বিজেপিকে আনুন, 500 টাকা নয় 2000 টাকা করে আমরা দেবো, যেমন শিবরাজ সিং চৌহান দিয়েছে। আর নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুক্রবার বিকেলে হলদিয়ায় শুভেন্দু অধিকারী যে ভাষণটি দিয়েছিলেন, তার মধ্যে থেকে কতগুলো বিষয় আমার কাছে একটু নতুনই লেগেছে। প্রথম কথা, একটা শব্দ শুভেন্দু ব্যবহার করেছেন, অত্যাচারী ভাইপো। এই ভাইপোকে সেটা আপনারাও জানেন, আমিও জানি। অত্যাচারী ভাইপোর হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে, 1। 2, 2000 টাকা করে মাতৃশক্তিকে সাহায্য করবে বিজেপি ক্ষমতায় আসলে, প্রতিশ্রুতি একদম জনসভার মঞ্চ থেকে। 3, 20 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন প্রধানমন্ত্রীর কাছে যাবেন, বিজেপিও ছেড়ে কথা বলবে না। অর্থাৎ সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সার্চলাইট পুরোটাই যাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুষে নিতে না পারেন, সেই জন্য তারা কিছু না কিছু কর্মসূচি নেবেন। তো অত্যাচারী ভাইপোর হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, এটা একটা নতুন স্লোগান না? আগে কি ছিল? পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। এখন নতুন শব্দবন্ধ শুভেন্দু কয়েন করলেন, অত্যাচারী ভাইপো। এখন প্রশ্ন হলো, 2000 টাকার কথাটা ঘোষণা করলেন কেন? এটা কি শুভেন্দুর একক সিদ্ধান্ত? আমার মনে হয় না। বিজেপিতে এরকম কোনো একক সিদ্ধান্ত হয় না। এ তো তৃণমূল নয়, ডায়মন্ড হারবার থেকে কেউ একজন বলে দিলেন যে আমার কেন্দ্রের 70,000 মানুষের বার্ধক্য ভাতা তিনিই দেবেন নিজের উদ্যোগে। তারপর যখন দেখলেন যে একটু বাড়াবাড়ি হয়ে গেছে, এখন 14 তলার কাছে তালিকা পাঠিয়ে চাপ দিচ্ছেন যাতে ডায়মন্ড হারবারের জন্য তাড়াতাড়ি সবকিছু রিলিজ করা হয়। কিন্তু শুভেন্দু এটা কিন্তু হলদিয়া বা পূর্ব মেদিনীপুরের জন্য বলেননি, সামগ্রিকভাবে বলেছেন। এবং আমার মনে হয় যে দলের অনুমোদন আছে। বিভিন্ন রাজ্যে মাতৃশক্তির ভোট কিন্তু বিজেপি পাচ্ছে। সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে মধ্যপ্রদেশের নির্বাচন। সেখানে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহেনা যোজনা বিপুলভাবে মহিলাদের সমর্থন বিজেপির দিকে টেনে এনেছে। ওখানে প্রো ইনকামবেন্সি হয়েছে, তাই বিজেপি কংগ্রেসের থেকে প্রায় 8% ভোট বেশি পেয়েছে। তাই শুভেন্দু জানেন যে এখানে লক্ষ্মীর ভাণ্ডার, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী, এই দুটো সরকারি প্রকল্পের জন্য মহিলাদের, মায়েদের, বোনেদের, দিদিদের একটা সমর্থন তৃণমূল নেত্রী পান। সুতরাং এই ধরনের কর্মসূচিকে আরো বাড়াতে হবে এবং সেখানে আরো বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। সেই জন্য শুভেন্দু কার্যত প্রতিশ্রুতি দিয়েছেন যে ক্ষমতায় আসলে বিজেপি 2000 টাকা করে মাতৃশক্তিকে দেবেন। তার নিটিগ্রিটি কি হবে, তার কোনো ইয়ার্ডস্টিক থাকবে কিনা, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সেটা বিজেপি বলতে পারবে যখন তারা ইস্তাহার প্রকাশ করবে। অর্থাৎ এই যে মাতৃশক্তির একটা সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় অতীতে পেয়েছেন, এখনো হয়তো পাচ্ছেন, সেই সমর্থনের ভিতটাকে দুর্বল করবার জন্যই শুভেন্দুর এই ঘোষণা। আর চোর চোর স্লোগান তো এখন সর্বত্রই উঠছে। সতীশ সামন্তের মতো একজন
তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা বরেণ্য মানুষের কে কেন্দ্র করে অনুষ্ঠানেও চোর চোর স্লোগান বাদ গেল না, এটাই একটু দুঃখের বিষয়। তাছাড়া শুভেন্দুর সভায় লোক হয়েছিল প্রচুর। দেখুন, বিরোধী দলনেতা কিন্তু সর্বত্র কর্মসূচি নেন, আজ দক্ষিণবঙ্গে, কাল উত্তরবঙ্গে, কাল মধ্যবঙ্গে, বিধানসভা থাকলে বিধানসভা, সাংবাদিক বৈঠক। তো পুরো বিষয়টা মানে ওই চোখে চোখ রেখে লড়াই করা না, সেটা কিন্তু শুভেন্দুবাবু করছেন। সূর্য মিশ্র, মান্নান সাহেব কিন্তু পারেননি। মান্নান সাহেব সেটা অ্যাডমিট করেন যে শুভেন্দু টিট ফর ট্যাট করছেন, ইটের বদলে পাটকেল। শুভেন্দুকে জেলে পড়ার জন্য 250 কোটি টাকার বেশি টাকা রাজ্য সরকার নাকি আইনজীবীদের পেছনে খরচ করেছেন, এটা বিরোধী দলনেতার দাবি। তার পরিবারের সদস্যদেরও হেনস্থা করা হচ্ছে। তার বাবা শিশির অধিকারীকেও এই বিতর্কের বাইরে রাখেনি তৃণমূল। তাই শুভেন্দু অধিকারী চোখে চোখ রেখে কথা বলছেন, এবং প্রশাসনের ভিতরেও শুভেন্দুর অনেক আস্থাভাজন মানুষ আছেন যারা সরকারি সিদ্ধান্তের কথা আগাম বিরোধী দলনেতাকে জানিয়ে দেন। সূর্যবাবুর কাছে সেই খবর যেত না, মান্নান সাহেবের কাছেও খবর যেত না, এবং মান্নান সাহেব কিন্তু সেভাবে নিজের দলেরও সমর্থন পেতেন না। আর লোকসভা নির্বাচন তো হবে নেতৃত্বের প্রশ্নে গণভোট। 19 সালের লোকসভা নির্বাচনেও বিজেপির কোনো সংগঠন ছিল না, এখন তো তার থেকে সংগঠন অনেক বেশি। কিন্তু বিজেপিকে কিছু প্রার্থীর অদল বদল করতে হবে, বিশেষ করে উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গের কিছু প্রার্থীর বিরুদ্ধে অসন্তোষ আছে। তাদেরকে হয় বাদ দিতে হবে, নইলে অন্য কেন্দ্রের সনাতন হতে পারে। যেমন রায়গঞ্জ কেন্দ্রের যিনি সাংসদ, এলাকার মানুষের তার প্রতি ক্ষোভ আছে, সেটা বিজেপি নেতৃত্ব আমার থেকে ভালো জানেন। আবার সুকান্ত বাবু মাটি চষেছেন, সময় দেন, সেখানে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি উত্তরবঙ্গের অন্যান্য সাংসদের থেকে। তো কিছু অদল বদল হয়তো বিজেপির নেতৃত্ব করবেন, এবং সেটা দক্ষিণবঙ্গেও করতে হবে, এবং নতুন প্রার্থী তাদেরকে নিয়ে আসতে হবে, মানে এর কোনো অল্টারনেটিভ নেই। যেমন এই অনুপম হাজরা, রুটলেস ওয়ান্ডার, কেন তাকে কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীতে নেওয়া হয়েছিল? উনি যে কথাগুলো বলেছেন, একটা শৃঙ্খলাবদ্ধ দল তাকে বহিষ্কার করে দিত, শুধু তার নিরাপত্তা কেড়ে নেওয়া হয়েছে। এই রুটলেস ওয়ান্ডাররা কিছু আছে বিজেপিতে, খালি বড় বড় কথা, ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই, এবং কলকে না পেয়ে তারা রাজ্য নেতৃত্বকে বলগাহীনভাবে আক্রমণ করেন। একটা শৃঙ্খলাবদ্ধ দল এগুলো মানতে পারে না, সেই জন্য অনুপম হাজরার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। তাহলে সামনের কটা দিন তো খুবই গুরুত্বপূর্ণ। যেমন 1 জানুয়ারি থেকে শুভেন্দু বলেছেন যে রাম মন্দির নির্মাণকে কেন্দ্র করে বিজেপিও কর্মসূচি নেবে। হিন্দু জাতীয়তাবাদকে তো জাগিয়ে তোলা বিজেপির ঘোষিত কর্মসূচি, এবং রাম মন্দিরকে কেন্দ্র করে তাদের আশা আর্যাবত্যের পাশাপাশি এই বাংলাতেও একটা আবেগ হবে, এবং হিন্দু ভোট কনসলিডেট হবে। 2021-এর নির্বাচনে বিজেপি 38% ভোট পেলেও 54% হিন্দু ভোট পেয়েছিল। তাহলে রাম মন্দিরের আবেগকে কেন্দ্র করে যদি হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে আরো কয়েক শতাংশ বাড়ে, তাহলে বিজেপির আসন প্রাপ্তি 25-এর বেশি হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং শুভেন্দুর সভায় উল্লেখযোগ্যভাবে কিছু সংখ্যালঘু মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো, খুব একটা কম নয়। আসলে দেখুন, শুভেন্দু বিজেপির আগে প্রণব বাবুর মতো রাজনীতি করতেন। প্রণব বাবুর একটা অসাম্প্রদায়িক চরিত্র ছিল, তো তিনি নিয়মিত চণ্ডীপাঠ করতেন, সকালে পুজো করতেন, দুর্গাপুজোয় ইমিডিয়েটলি দেশের বাড়িতে যেতেন। চণ্ডীপাঠ এবং প্রাতঃভ্রমণের সময় প্রণববাবুকে কেউ ফোন করলে তিনি খুব রুষ্ট হতেন। মাইনরিটির কাছে প্রণববাবুর একটা অ্যাকসেপ্টেন্স ছিল, তিনি ব্রাহ্মণ হলেও কথায় কথায় চণ্ডী স্তোত্র পাঠ করতে পারলেও। শুভেন্দুরও কিন্তু
সংখ্যালঘুদের কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল। অতীতে যা ছিল এখন হয়তো সেটা নেই, যেহেতু তিনি বিজেপি করেন, কিন্তু একটা অংশের সংখ্যালঘু মানুষ বা মুসলমান মানুষ এখনো শুভেন্দুকে পছন্দ করেন। অনেকে ব্যক্তিগতভাবে তার কাছে উপকৃত। তাই সংখ্যালঘু মানুষের একটা উপস্থিতি কিন্তু আমার চোখে পড়েছে ব্যক্তিগতভাবে। এই পুরো বিষয় নিয়ে কি রণকৌশল হবে, সামাজিক কর্মসূচির উপর কতটা গুরুত্ব দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীকে কাউন্টার করার জন্য কি শুভেন্দুর এই 2000 টাকা করে মাতৃশক্তিকে দেবার ঘোষণা, এই সব কিছু নিয়ে কথা বলেছিলাম অধ্যাপক, বিশ্লেষক এবং বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দর সঙ্গে। বিমল দা, আচ্ছা, শুভেন্দু অধিকারী হলদিয়ার সভা থেকে অত্যাচারী ভাইপোর হাত থেকে বাংলাকে মুক্তির ডাক দিয়েছেন, কিন্তু সিগনিফিকেন্ট দুটো কথা বলেছেন যে 2000 টাকা করে মাতৃশক্তিকে দেবে বিজেপি, এবং দিল্লিতে 20 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন, তখনও কোনো কর্মসূচি আছে বিজেপির, মানে মমতাকে একদম ফ্রি হ্যান্ড দিতে রাজি নন, বা সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নজর শুধু তার উপরে থাকুক সেটাও তিনি চান না। ঠিক কি রণকৌশল আপনাদের? সব থেকে সিগনিফিকেন্ট হচ্ছে যে 2000 টাকা করে মাতৃশক্তিকে দেয়া হবে, এই ঘোষণা। দেখো, তো সব রণকৌশল তো আর বলা যাবে না, এবং সব আমি যে জানি সেটা বলতেও পারবো না। আমি ওই লেভেলে যদি তো দলের কেউ নই, কিন্তু মুখপাত্র হিসেবে কিছু কথা আমি বলতেই পারি। প্রথম কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে এইভাবেই রাজনীতিটা করতে হয়, বিশেষত তৃণমূলের মতো একটা ভয়ঙ্কর দুর্বৃত্ত দলের বিরুদ্ধে, যারা একটা কি বলবো, শুধু স্বৈরাচার নয়, গোটা পশ্চিমবাংলাকে অপরাধের রাজত্ব করে ফেলেছে। তাদের বিরুদ্ধে এভাবেই লড়াই করতে হয়, তা নইলে কিন্তু ক্রমেই পশ্চিমবাংলাটা ধ্বংস হয়ে যাবে, আর ধ্বংসের শেষ সীমায় পৌঁছে যাবে। এই মুহূর্তে আমি দার্জিলিং এ আছি, দার্জিলিং এর পাশেই না একটা ভয়ঙ্কর খাদ, আমার তো দেখে মনে হচ্ছে যেন পশ্চিমবাংলা সে খাদের কিনারে চলে গেছে, গড়িয়ে পড়ার। কিন্তু 2000 টাকা করে মাতৃশক্তিকে দেয়া হবে, এটা কিন্তু শুভেন্দু পরিষ্কার বলেছেন। তার মানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একটা বেনিফিশিয়ারি তৈরি হয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে থাবা বসাবার জন্যই আপনাদের এই একই রকম প্রকল্প। আমি আপনাকে বলি, এই দলের কেউ কোনো ভোট ব্যাংক নেই, এরা শুধু দাও আর ভোট নাও, নাও এবং ভোট দাও, এভাবেই চলে। এদের কোনো লং টার্ম প্ল্যানিং নেই যে একটা মানে মানুষের সার্বিক উপকার করবে, মানুষকে সার্বিকভাবে উন্নয়নের দিকে নিয়ে যাবে, কোনো প্ল্যানিং নেই। সে টাকা নাও, ভোট দাও। আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের বিরোধী নই, তার কারণ হচ্ছে আমরা মানুষের কাছে, সরকার যদি টাকা পৌঁছে দিতে পারে দুস্থ মানুষের কাছে, তাতে আপত্তির কি আছে? কিন্তু তুমি লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবে এবং তারপর বলবে আমার কালভার্ট তৈরির টাকা নেই, আমরা এর বিরোধী। যার জন্য আপনি দেখবেন মধ্যপ্রদেশে লক্ষ্মীর ভান্ডারের যে লাডলি বাহেনা যোজনা চালু হয়েছে, লাডলি বীমা যোজনা অনেক আগে হয়েছে, লক্ষ্মীর ভান্ডারে অনেক আগে। মেয়ে জন্মালেই ওখানে মেয়েদের নামে মানে পোস্ট অফিসে গিয়ে এনএসসি সার্টিফিকেট কিনে দেওয়া হয়। এখন হয়েছে লাডলি বাহেনা যোজনা। কই আপনি পূর্বতন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে কখনো বলতে শুনেছেন যে আমি সমস্ত টাকা লাডলি বীমা যোজনায় দিচ্ছি, আমি একটা কালভার্ট বানাতে পারবো না? উন্নয়ন ঠিকঠাক চলছে। অর্থাৎ তুমি তোমার ওজন না বুঝে খরচ করবে, এটা হয় না। আমরা নতুন মডেল চাই। নতুন মডেল হচ্ছে, ঠিক আছে, যাদের আর্থিক প্রয়োজন আছে তাদের টাকা দেওয়া হবে, অসুবিধা কিছু নেই, বিজেপি করে দেখিয়েছে মধ্যপ্রদেশে। কিন্তু তার জন্য উন্নয়ন আটকাবে না, ডেভেলপমেন্ট উইল গো অন অ্যাজ ইউজুয়াল। আমরা সেটাই করতে চাইছি। শুভেন্দু অধিকারী এটা বলে ভুল করেননি। আমার শেষ প্রশ্ন, অভিষেক বলেছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বার্ধক্য ভাতা যারা পাননি তাদেরকে বার্ধক্য ভাতা দেওয়ার উদ্যোগ তিনি নেবেন। আবার নবান্নতে একটা তালিকা পাঠিয়েছেন, মনে হয় খুব সমালোচনার ঝড় উঠেছিল যে একজন এভাবে কিভাবে ঘোষণা করতে পারেন যে তিনি দিয়ে দেবেন বার্ধক্য ভাতা তার নিজের কেন্দ্রে। তো নবান্নে তিনি তালিকা পাঠিয়েছেন। আমার প্রশ্ন হলো, রাজ্যে আরো 41টা লোকসভা কেন্দ্র আছে, সেখানেও কম বেশি এই ধরনের তালিকা ত্রুটিপূর্ণ আছে, অনেকের নাম বাদ গেছে। তা সবাই যদি এরকম করে দাবি করতে শুরু করে যে তিনি উদ্যোগ নেবেন, এ তো সাংঘাতিক পরিস্থিতি তৈরি হবে। মানে কি চাইছেন অভিষেক, যে তিনি সবার থেকে উপরে?
না, এটা কথা বলছি, এমপিরা তার এলাকার উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করবেন, তাতে আমার কোথাও আপত্তি নেই, করতেই পারেন। কিন্তু এখানে দুটো অদ্ভুত একটা মানে কন্ট্রাডিকশন থেকে যাচ্ছে। এই সরকার প্রায়ই বলে যে এই সরকার নাকি সব কাজ করে দিয়েছে, তার মানে অন্তত বার্ধক্যভাতার কাজটা সরকার করতে পারেনি। এক, বিভিন্ন জায়গায় এখনো বাকি আছে এবং করেছে, নিজের লোকেদের যা দেওয়া দিয়েছে, বিরোধীদের দেয়নি, সেটা ক্ষোভ তৈরি হয়েছে, ওরা বুঝতে পেরেছে। দুই হচ্ছে, এই রাজ্য প্রশাসনের কোথাও এমন ত্রুটি বিচ্যুতি দাঁড়িয়ে গেছে যে প্রশাসন কিচ্ছু করতে পারছে না। এমপিকে বলতে হচ্ছে বার্ধক্য ভাতা দাও, তাকে মানে এটা কি নবান্নের 14 তলাকেই কার্যত ইচ্ছাকৃতভাবে কাজ করায় তুলে দিলেন অভিষেক? ইচ্ছাকৃত ভাবে কিনা জানি না, কিন্তু এটা তার ঠিকই। নতুন তৃণমূলের কনসেপ্ট অনুযায়ী এই নতুন পুরাতনের লড়াইতে মানুষের তো ওষ্ঠাগত প্রাণ। আমি এই লড়াইকে খুব গুরুত্ব দিই না, কারণ যখনই ক্ষমতায় প্রশ্ন আসবে সবাই এক হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে প্রশাসনটা যে একেবারে উচ্ছন্নে গেছে সেটাও তো ভেবে দেখতে হবে। প্রশাসন ঠিকঠাক চলছে না, যেটা আমি বহুবার আপনাকেও বলেছি, অন্য জায়গায় বলেছি, যে এরা প্রশাসন চালাতে জানে না, এদের কোনো লং টার্ম প্ল্যানিং নেই এবং প্রশাসনকে এরা ঠিক মতো ব্যবহার করতে পারছে না, বিকজ দে ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এইটা আবার প্রতিষ্ঠিত হলো যে এখানে প্রশাসন ব্যর্থ হচ্ছে এবং এই প্রশাসনকে দিয়ে হবে না, এটা মানুষের বোঝার দরকার। থ্যাংক ইউ বিমলদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.